এখানে পড়বো যে তপন স্যারের কাজ শক্তি ও ক্ষমতার যে এমসিকিউ গুলো, ঠিক আছে? তো খুবই বেসিক বেসিক এমসিকিউ, অনেকগুলো বেসিক আছে, পড়তেও আসলে মজা লাগবে। হ্যাঁ, মানে পড়ার যে একটা সত্যিকারের মজা আছে সেরকম পাবা পড়ার সময়। তো দেখো, নিচের কোনটি কাজের এককের সমতুল্য? প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি কাজের এককের সমতুল্য? আচ্ছা, এখন আমরা জানি যে কাজ সূত্রটা কি? কাজের সূত্র কি? কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। আচ্ছা, তো এইখান থেকে ডাব্লিউ সমান এফ এস আমরা বলতে পারি বলের একক হচ্ছে, আচ্ছা কোনটা সাইলেন্ট দেখো, হ্যাঁ ভাই, অনুশীলনীটা দেওয়া ভুলটা পড়বো নাকি ঠিকটা দেখাবো? অনুশীলনীতে যেসব প্রশ্নে ভুল থাকবে সেগুলো হচ্ছে তোমরা স্কিপ করবা, ঠিক আছে? অনুশীলনীর যেসব প্রশ্নে ভুল থাকবে সেগুলো হচ্ছে স্কিপ করবা। ভুল প্রশ্ন পড়ার দরকার নেই, সঠিকটাই পড়বা। তো কি বলতেছিলাম যে কাজ ডাব্লিউ সমান এফ এস। তো এখানে বলের একক হচ্ছে নিউটন আর এই সরণ হচ্ছে মিটার। তার মানে কাজে একক আমাদের কি আসতেছে? নিউটন মিটার। আমরা যদি এটাকে এসআই ওকে বলি সেটা হচ্ছে জুল। কাজে একক বলো, শক্তি একক বলো, সব কি? সব হচ্ছে আসলে জুল। ওকে, তাহলে আমাদের কি দেখলাম যে নিউটন মিটার যেটা সেটা আসলে কাজের এককে সমতুল্য, জুলের সমতুল্য। ওকে, নেক্সট প্রশ্ন, বল ও সরণের মধ্যবর্তী কোণের কোন মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে? আমরা কাজের যে মেইন সূত্র সেটা কি জানি? ডাব্লিউ সমান এফ ডট এস। যেহেতু ডট কোণ আমরা বলতে পারি এফ এস কস থিটা। কি বলতে পারি? এফ এস কস থিটা। তো এখান থেকে আমরা যদি বলের মান ফিক্সড রাখি এবং সরণের মান ফিক্সড রাখি, এখান থেকে কি বলতে পারি? মনে করো একটা বস্তু, সে বস্তুর উপর আমি এই দিক বরাবর এস বল প্রয়োগ করলাম এবং তার সরণ হইল এই দিক বরাবর থিটা কোণময়, ঠিক আছে? বলের সাথে থিটা কোণ। তাহলে এই দিক হচ্ছে আমাদের সরণ এস। আমাদের সরণটাকে সবসময় বলের দিকে নিতে হয়। কার দিকে নিতে হয়? বলের দিকে। সরণটাকে সবসময় হিসাব করতে হয় বলের দিকে। এখন বলের দিকে সরণের উপাংশ কত? এস কস থিটা, যেহেতু এটা থিটা, এই জন্য আমরা সূত্র লিখি এফ এস কস থিটা। তাহলে কেন এফ এস কস থিটা সেটা আমরা বুঝলাম। এই দিক বরাবর সরণের উপাংশ কত? মানে বলের দিকে সরণের উপাংশ কত? এর কস থিটা। আচ্ছা, এখন এই কস থিটার মান হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। কস থিটার মান কখন ধনাত্মক? আমরা জানি কস জিরোর মান হচ্ছে 1, তাই না? কস 90-র মান হচ্ছে 0। আবার কস 180-র মান হচ্ছে -1। এই কয়েকটা মান আমরা সবাই জানি, এটা সবার মুখস্থ থাকে। এখন এই মানটা কিভাবে আসছে? এই মানটা কিভাবে আসছে আমি একটু দেখাই। সাইন গ্রাফ দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে সাইন গ্রাফ। আর কস গ্রাফ দেখতে হচ্ছে এরকম। ওকে, তো এটা আসলে কি মিন করে? এই গ্রাফটা আসলে কি মিন করে? সাইনের 0-তে মান হচ্ছে 0। সাইনে যখন আমি 90 ডিগ্রি যাবো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 360 ডিগ্রি। দেখো, সাইন 0-তে মান হচ্ছে 0, সাইন 90-এ মান হচ্ছে 1, সাইন 180-তে মান হচ্ছে 0, সাইন 270-এ মান হচ্ছে -1, তাই না? সাইন 360-এ মান কত? আবার কি? 0। তাহলে এটা হচ্ছে আমাদের +1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, ঠিক আছে? তাহলে cos 0 ডিগ্রিতে মান কত? 1। cos 0 এর মান কত? 1। এরপর যদি আমরা বলি যে cos 90-র মান কত? ঠিক আছে? cos 90-র মান হচ্ছে 0, ঠিক আছে? এরপর যদি আমরা বলি যে cos 180-র মান কত? cos 180-র মান কত? এটা তো 180, তাই না? এটা হচ্ছে 90 -1। cos 180 হচ্ছে -1। এইটা আমরা বলতেছিলাম যে cos এর মান কিভাবে আপডেট হয়। এখন আমাদের কাজের সূত্র কি? কাজ W সমান Fs cos থিটা। যদি দেখো যে এই cos এর যে রেঞ্জ এইটা হচ্ছে ধনাত্মক, এবং কত থেকে কত পর্যন্ত বলবো? cos এর মান cos 0 ডিগ্রি যেহেতু মান হচ্ছে 1 ধনাত্মক,
কস 90° 0 হয়ে যায়, তাই না? তার মানে 90 এর আগ পর্যন্ত কি মানটা ধনাত্মক থাকে, 90 এর পরেই কি মানটা ঋণাত্মক হয়ে যায়, ঠিক কিনা? আমরা যে আবার দেখি পাশে, দেখো 90° পর্যন্ত মানটা কি 0 আছে, 90 একটু নিচে নামলো মানটা কি ঋণাত্মকের দিকে চলে গেল, তাই না? আমি এটাও জানি যে cos 120 এর মান হচ্ছে -1/2, ঠিক কিনা? cos 120 এর মান কত? -1/2। ওকে, তাহলে আমরা এগুলো জানি। এখন কি বললাম যে ধনাত্মক মানে হচ্ছে বলের দ্বারা কাজ। ধনাত্মক মানে কি? বলের দ্বারা কাজ। আর যদি মান ঋণাত্মক হয় সেটা হচ্ছে বলের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে কাজ। এটা আমি একটা উদাহরণ দিই। মনে করো আমরা হচ্ছে ভূমি থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলাম, তাই না? এবার অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। বস্তুর সরণ হচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে বল এবং বস্তুর সরণের মধ্যবর্তী কোণ কত? 180°। বলটা হচ্ছে নিচের দিকে, বস্তু হচ্ছে উপরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180°। তার মানে এটা হচ্ছে একটা ঋণাত্মক কাজ। এটা বস্তুকে উপরে ছুড়ে মানে একটা ঋণাত্মক কাজ। তো এই যে ঋণাত্মক কাজ, এই ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা W সমান Fs cos থিটা cos 180 মান -1 মাইনাস Hs হয়, তাই না? এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা দেখলাম বস্তু যখন উপরে উঠতেছে এর গতি শক্তি কমতেছে এবং বিভব শক্তি কি হচ্ছে? বাড়ছে। ঋণাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি কমে, বিভব শক্তি বাড়ে। আমি যদি বলি এখন একটা বস্তু উপর থেকে নিচে ঢেলে দিলাম, আমি একটা ছাদের উপর আছি, এই ছাদের উপর থেকে আমি একটা বস্তু কি করলাম? নিচে ঢেলে দিলাম। একটা বিল্ডিং, এই বিল্ডিং এর উপর থেকে আমি একটা বস্তুকে ঢেলে দিলাম। এই বস্তু নিচে গিয়ে নামতেছে, অভিকর্ষ বল নিচের দিকে Fg, বস্তুর সরণ নিচের দিকে। তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0°। W সমান Fs cos থিটা cos 0 এর মান কত? 1। তাহলে W সমান Fs, মানটা কি? ধনাত্মক। এটাকে আমরা বলতে পারি ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের ক্ষেত্রে দেখো নিচে যখন নামতেছে এর গতি শক্তি কি হচ্ছে? গতি শক্তি বাড়তেছে এবং এর বিভব শক্তি কি হচ্ছে? কমতেছে। এই পর্যন্ত যা বুঝাইলাম ক্লিয়ার কিনা একটু জানো? এই পর্যন্ত যা বুঝেছি ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট আমরা যেখানে ছিলাম এই যে জায়গাটায়, যে ধনাত্মক বা বলের দ্বারা কাজ এবং ঋণাত্মক বা বলের বিরুদ্ধে কাজ, এটা একটা রেঞ্জ আছে। থিটার মান 0 সমান অথবা বড় এবং 90 এর অবশ্যই ছোট। 90 এর সমান হওয়া যাবে না। এই জায়গায় যদি সমান চিহ্ন দেয় সেটা ভুল, ঠিক আছে? 90 এর সমান হওয়া যাবে না, কারণ 90 এর মান হচ্ছে কি 0, তাই না? cos 90 মান হচ্ছে 0, এটা হওয়া যাবে না। আবার যদি বলি নেগেটিভ কখন হবে বা বলের বিরুদ্ধে কখন কাজ হবে, তখন থিটার মান 90 এর বড় হতে হবে, সমান হওয়া যাবে না। 180 সমান অথবা কম, এটা সমান হতে পারবে। কারণ কি? cos 180 -1। ওকে, এখন আমরা বলতেছিলাম যে এই যে W সমান Fs cos থিটা, এই মানটা কখন শূন্য হবে, ঠিক আছে? মানে বলের মান কখন শূন্য হয়, শূন্য, সরি, কাজের মান কখন শূন্য হয়, শূন্য কাজ। আমরা একটু আগে বললাম W সমান Fs cos থিটা। মনে করো বল শূন্য না, মানে বল শূন্য না, ঠিক আছে? বল আছে এখানে, সরণও শূন্য না, সরণ ঘটছে। দুইটা একটা মান আছে, বলের মান আছে, সরণের মান আছে। এই ক্ষেত্রে শুধুমাত্র এই কজের উপর ডিপেন্ড করবে যে বলটা কি, কাজটা কি শূন্য হবে কিনা। কজ কখন শূন্য? কজ 90 মান হচ্ছে শূন্য। কজ কত মান শূন্য? 90 মান হচ্ছে শূন্য। কজ কখন 90? মনে করো তুমি একটা সমতল পথ বরাবর, এটা তুমি সমতল পথ বরাবর হেঁটে যাচ্ছ, হাতে একটা ব্যাগ। তাহলে এই ব্যাগের সরণ ঘটছে কোন দিকে? সরণ ঘটছে এই দিকে। অভিকর্ষ কাজ করে কোন দিকে? নিচের দিকে। তো দেখো তো, তুমি যখন সমতল পথ দিয়ে হেঁটে যাবা, তোমার বস্তুর সরণ এবং অভিকর্ষ বলের মধ্যে কোণ কত? 90°। তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য। হ্যাঁ, তোমার বল দ্বারা কৃত কাজ আছে, তুমি বস্তুটাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছ, তোমার কৃত কাজ আছে।
কিন্তু অভিকর্ষ বল দ্বারা এক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না, কারণ এটা কাজ করে খায়া নিচের দিকে, তুমি তো নিয়ে যাচ্ছ সোজা। তার মানে অভিকর্ষ বল দ্বারা এখানে কোনো কাজ হচ্ছে না, একটা গেল। 2 নাম্বার, এটা মনে করো সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। হ্যাঁ, সূর্যের চারদিকে মনে করো পৃথিবী ঘুরতেছে। এই ক্ষেত্রে তাদের যে আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করবে, আর এটার যে সরণ স্পর্শক বরাবর, গ্রহগুলোর সরণ কি স্পর্শক বরাবর, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও কৃত কাজ কত 0। আচ্ছা, আবার আমি যদি বলি একটা ছেলে হাতে একটা দড়ি নিয়ে এভাবে ঘোরাচ্ছে, তাহলে এই দড়ির টান হচ্ছে কেন্দ্র বরাবর, আর স্পর্শক বরাবর কি তার সরণ, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কৃত কাজ হচ্ছে 0। এইটাকে বলে হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, এই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ তাহলে কত, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত 0। আচ্ছা, এই কয়েকটা বিষয় ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে কিনা জানো? ক্লিয়ার হলেও লেখো, সমস্যা থাকলেও জানো। তাহলে আমরা এগুলো বুঝলাম যে কখন হচ্ছে কোন মানের জন্য বলের দ্বারা কাজ হয়। কখন বলের দ্বারা কাজ, কখন যখন থিটার মান 0 ডিগ্রির সমান অথবা বড় এবং 90 এর ছোট। তাহলে কোনটা 90 এর ছোট আছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা দেখো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় কখন, এটা কিন্তু অলরেডি বলে ফেলছি আমি, তা আরেকবার দেখা দিচ্ছি যে আমাদের কাজের সূত্র কি, W সমান Fs cos থিটা। এই cos থিটার মান যখন সর্বোচ্চ হবে তখন কি কাজটাও সর্বোচ্চ হবে, এটাও কি সর্বোচ্চ হবে, ঠিক না? cos থিটার মান কখন সর্বোচ্চ, cos 0 মান হচ্ছে 1। তার মানে যখন মধ্যবর্তী কোণ বল এইদিকে সরণ ওই দিকে, এই ক্ষেত্রে তো কাজটা বেশি হবে, তাই না? তুমি যেই দিকে একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো সেই দিকে কি তার সরণ ঘটছে, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, এই ক্ষেত্রে কি কাজটা সবচেয়ে বেশি হবে, এটা বোঝাই দেয় আসা। তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে 0 ডিগ্রি। এক ব্যক্তি 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় একটা বস্তুকে উঠায়, অপর ব্যক্তি 60 সেকেন্ডে একই উচ্চতায় তুলতে পারে, তাদের কাজের অনুপাত কত? আচ্ছা, আমি এখন তোমাদের দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে ক্ষমতা। কি বললাম, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে ক্ষমতা। আমি যদি বলি ক্ষমতা মানে কি, কাজ করার হারকে বলে ক্ষমতা, কাজ করার হারকে বলে ক্ষমতা। আর কাজ মানে কি, তোমার হচ্ছে কাজ করা, বা তুমি বলতে পারো হচ্ছে কোন একটা কাজ করা যে সামর্থ্য, ওইটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে কাজ। কোনটা মানে শক্তি যে রূপান্তর, এটা যে সামর্থ্য, সেটাকে বলা হচ্ছে কাজ। মানে মোট কথা এই জায়গায় আমাদের ক্ষমতা যেটা, ক্ষমতার মধ্যে হচ্ছে হার কথাটা আছে, মানে কাজ করার হার। আর কাজের মধ্যে এরকম কোনো হারের বিষয় নাই। তো হার জিনিসটা আসলে কি? হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হয়। হার মানে কি, সময় দিয়ে ভাগ করতে হয়। যেমন আমরা যদি বলি পাওয়ার সমান ডাব্লিউ বাই টি, ক্ষমতা সমান পি সমান ডাব্লিউ বাই টি। প্রতি একক সময়ে সে যতটুকু কাজ করতে পারে তার নাম হচ্ছে ক্ষমতা। আমি যদি বলি একজন একটা কাজ করে 1 মিনিটে, আরেকজন একটা কাজ করে 5 মিনিটে, কার কাজ করার ক্ষমতা বেশি? যে 1 মিনিটে করে সে ক্ষমতা বেশি, তাই না? ক্ষমতা কেন বেশি? সে দ্রুত করতে পারে। কাজ কিন্তু সেম, দুইজনের কাজ কিন্তু সেম, দুইজনই 5 তলায় উঠছে, দুইজনে 10 তলায় উঠছে, কিন্তু একজন উঠছে 1 মিনিটে, আরেকজন উঠছে 5 মিনিটে। তো যে 1 মিনিটে উঠে তার ক্ষমতা বেশি, তাই না? কিন্তু আমরা কি জানি কাজের সূত্র কি, কাজ ডাব্লিউ সমান এফ এস। যদি এটা কোনো উচ্চতায় উঠা হয় তাহলে হচ্ছে এফ এইচ, আবার এক সমান কি এমজি, তাহলে এমজি এইচ, তাই না? এখন এইখানে কোনো সময়ের সূত্র আছে, মানে সময়ের কোনো মান আছে না। একজন মনে করো 5 তলায় উঠছে 5 মিনিটে, আরেকজন মনে করো 5 তলায় উঠছে 2 মিনিটে, তাই না? 5 মিনিটে হোক আর 2 মিনিটে হোক
উঠছে তো, তাহলে কাজ দুইজনের ক্ষেত্রে সেম, ক্ষমতা হচ্ছে ভিন্ন। কথা বুঝতে পারছো? কাজ দুইজনের ক্ষেত্রে সেম, ক্ষমতা হচ্ছে ভিন্ন। এই জিনিসটা বুঝতে পারলে এখানে আমরা উত্তর করতে পারবো যে দুইজন যেহেতু একই জায়গায় উঠছে তাদের কাজের অনুপাত কি 1:1 সমান। ঠিক আছে, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে? 90 ডিগ্রি, cos 90 মান 0 পড়াইছি একটু আগে। এটা দেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের শর্ত কি? একটু আগে দেখছি 90 এর বেশি হতে হবে, সমান হওয়া যাবে না, এবং 180 সমান অথবা ছোট। তাহলে এই হচ্ছে 90 এর বেশি, 180 সমান অথবা ছোট। দেখো, একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত? একটু আগে দেখাইছি থার্ড কেস যেটা ছিল, একটু আগে দেখো একটা ছেলে বলছিলাম হাতে বস্তু নিয়ে কি ঘোরাচ্ছে, কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু কাজ কত? শূন্য। একটা বস্তু যখন হাতে বেঁধে ঘুরাবে তখন সে কেন্দ্রমুখী বল কাজ করে, কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু কাজ কত? শূন্য। ওকে, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কখন হবে? বল প্রয়োগে সরণ যদি শূন্য হয় তখন কাজ হবে শূন্য বা শূন্য কাজ। বস্তু সমদ্রুকিতে যদি বৃত্তাকার পথে ঘুরে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, কাজ হবে শূন্য। বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় কাজ হবে শূন্য। যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হয়, দেখো কোণ হচ্ছে শূন্য, কোণ কি শূন্য, তার মানে আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ, W সমান Fs বা বলের দ্বারা কাজ। ঠিক আছে, এটা পড়ছি আমরা। বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত? সর্বোচ্চ, তাই না? দেখাইছি একটু আগে। ওকে, এরপর দেখো 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। কয়েকটা কোণের মান একটু মুখস্থ রাখো, আমি টেকনিক শিখাচ্ছি কিভাবে মুখস্থ রাখবা, সমস্যা নেই। এই পর্যন্ত যা পড়াইছি ক্লিয়ার কিনা একটু জানাও, যারা ক্লাসে আসো ভিডিও ক্লিয়ার আছে কিনা, ক্লাস কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমরা বলতেছিলাম কয়েকটা কোণের মান, মানে আমাদের ফিজিক্সে যদি তুমি অঙ্ক ভালোভাবে করতে চাও হাতে কলমে, ক্যালকুলেটর ছাড়া কিছু কোণের মান কি মুখস্থ রাখতে হবে। যেমন সাইনের যে মানগুলা, সাইন 0, কস 0, সাইন 45, কস 45, সরি সাইন 30 দিয়া, সাইন 30 দিয়া, কস 30, সাইন 45 আর কস 45 হচ্ছে সমান, আর সাইন 60, কস 60, সাইন 90, কস 90। ওকে, এই মানগুলোকে আমাদের মনে রাখতে হবে যদি আমরা হাতে কলমে ক্যালকুলেশন জানতে চাই অথবা বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে। আচ্ছা, আমাদের নেট কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হচ্ছে? নেট কি আটকে যায়? ক্লিয়ার? ওকে, দেখো তো বলতেছিলাম সাইন 0 একটা মান শুধু মনে রাখো, তাই অনেকগুলো মনে রাখা হয়ে যাবে। সাইন 0 মান হচ্ছে 0, তাহলে সাইন 0 মান যদি 0 হয় কস 0 মান অবশ্যই 0 না, কারণ 0 তো একই হয়ে গেল, 0 তো এক হওয়া যাবে না, তাহলে কস 0 মান হয় 1। সাইন 0 মান যদি 0 হয় সাইন 90 মান 10 0 না, 0 তো একই হয়ে গেল, সাইন 90 মান হচ্ছে 1। সাইন 90 যদি 1 হয় তাহলে কস 90 তো 1 হবে না, কত হবে? চারটা মান গেল। আরেকটা মান মনে রাখবা, সাইন 30 হচ্ছে হাফ। সাইন 30 যদি হাফ হয় কস 30 তো আর হাফ হবে না, তো একই হয়ে গেল, এটা হবে √3/2। সাইন 60 মান অবশ্যই হাফ হবে না, কারণ তো যদি একই হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে √3/2। সাইন 60 মান যদি √3/2 হয় কস 60 মান তো √3/2 হবে না, এটা একই হয়ে গেল, এটা হচ্ছে হাফ। বুঝছো কি? আর এটার মান হচ্ছে দুইটাই সমান 1/√। আর তোমার মনে রাখবা 10 45 মান হচ্ছে 1, 10 45 মান হচ্ছে 1। এটা আসলে এমনি মনে রাখা যায় কিভাবে?
tan 45 মানে হচ্ছে sin 45 ডিভাইডেড বাই cos 45, তাই না? tan মানে sin বাই cos, তাহলে sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2, 3 দিয়ে ভাগ করলে 1 ই তো হবে, সমমান যেহেতু, তাই না? তাহলে এই মানগুলো কিন্তু আমাদের লাগবে যদি আমরা হাতে কলমে ক্যালকুলেশন করতে চাই। তো দেখো কি বলতেছিলাম এখানে, 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরানো হয়েছে। তাহলে আমরা জানি W সমান Fs cos থিটা, F হচ্ছে 100, F হচ্ছে 10, F হচ্ছে তোমার 10 নিউটন, সরণ হচ্ছে 100 মিটার, cos 60 মানে হচ্ছে হাফ। 2 দিয়ে 10 কাটা দিলাম 5, 100, 500 জুল। ঠিক আছে, বুঝছো সবাই এটা? ওকে, এখন দেখো 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? আমরা জানি কাজ W সমান Fs, তাহলে এখানে বল লাগবে, সরণ লাগবে। আমি বস্তুটাকে 2 সেকেন্ড জাস্ট ধরে রাখছি, কোনো সরণ হয়েছে? তাহলে এখানে সরণ কত? সরণ হচ্ছে 0, যেহেতু সরণ 0, কাজও কত? 0। আমরা ধরে রাখতে কৃত কাজ 0, কোনো কাজ হবে না। তাহলে একজন দারোয়ান বসে আছে এক জায়গায়, কৃত কাজ কত হবে? 0। এখন তুমি যদি দারোয়ান যায় বলো আপনি তো সারাদিন কোনো কাজ করেন না, কিন্তু তোমার কথা কিন্তু ঠিক আছে, কারণ সে সারাদিন বসে থাকে, তাই না? সে নড়াচড়া করে না। তো তোমার লজিক ঠিক আছে, কিন্তু বলতে দেও না, তো কষ্ট পাবে মনের মধ্যে, না আমি নাকি কাজ করিনি, আমি সারাদিন পাহারা দিয়ে আমি নাকি কাজ করিনি, তাই না? ফিজিক্স হিসেবে বললে উত্তর ঠিক আছে। এখন দেখো 20 কেজি মিটারকে জুলে প্রকাশ করো, তাহলে আমাদের রুলটা কি? কেজি মিটার কিছু নিতে হবে, জুলে নিতে হবে। কেজি মিটারকে জুলে নিতে হবে। আচ্ছা, জুল মানে W সমান Fs না? এই W একে কিন্তু জুল, তাই না? জুল কোথেকে আসছে? এই W সমান Fs থেকে আসছে। Fs মানে কি? নিউটন মিটার, ঠিক না? তাহলে আমরা বলতে পারি না যে জুল মানে হচ্ছে নিউটন মিটার, ঠিক না? জুল যে কথা, নিউটন মিটার একই কথা। তাহলে আমার আছে হচ্ছে কেজি মিটার, নিতে হবে কিসে? নিউটন মিটার। মিটার তো সেম, মিটার নিয়ে কোনো সমস্যা নেই। কেজিটা কিসে নিতে হবে? নিউটন নিতে হবে। কেজিকে কিভাবে নিউটনে নেয়? আমরা জানি 1 কেজি, তাই না? মানে এম, এর সাথে যদি জি গুণ করি তাহলে এটা কি নিউটনে চলে যাবে না? mg মানে কি? বল। F সমান mg, অর্থাৎ W সমান mg, তাহলে বল মানে হচ্ছে আমাদের এই নিউটন। তাহলে আমাদের নিউটনে যাবে যদি 9.8 দিয়ে গুণ করে, তাহলে 1 নিউটন মিটার আমি কিভাবে নিব? যদি আমি 9.8 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এখানে কত হবে আমাদের? 1 কেজি মিটার সমান হচ্ছে 9.8 নিউটন মিটার অথবা 9.8 জুল। ঠিক আছে, তাহলে কি করতে হবে? 9.8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20কে আমি 9.8 দিয়ে গুণ করি, উত্তর আসবে 9 × 2 = 18, যেহেতু 196 আসবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, এটাকে বলছে এটা। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। যারা অনলাইনে আছে একটু জানাও যে ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, কে কি বলছো? আচ্ছা, একটু জানাও যে ক্লিয়ার আছে কিনা। ওকে, দেখো কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীতে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয়? আচ্ছা, আমরা জানি একটা সূত্র আছে, সূত্র F সমান আমাদের kx। কোত্থেকে আসছে? মনে করো এটা একটা স্প্রিং, এই স্প্রিং এ তুমি এখানে F বল প্রয়োগ করে এটার x সরণ ঘটাইছে। এক্ষেত্রে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। পীড়ন কি বিকৃতি? সমানুপাতিক। হুকের সূত্র, বিজ্ঞানী হুক বলছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। যদি সমানুপাতিক ধ্রুবক উঠাইতে চাই, একটা সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাই, একটা ধ্রুবক আনতে হবে। তাহলে F সমান k, এই কেটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। কি নাম এটা? স্প্রিং
ধ্রুব। স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি কি বিষয় পাই? কে সমান F/x, তার মানে একক সরণ ঘটাইতে যেই পরিমাণ বল প্রয়োগ করতে হয় তার নামই হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের একক কি হবে? বলের একক নিউটন, সরণ একক মিটার, তার মানে নিউটন পার মিটার। এটা মাত্রা কি হবে? বল মানে হচ্ছে ml পার টি স্কোয়ার, সরণ মানে হচ্ছে এল কাটা m পার টি স্কোয়ার। এটা হচ্ছে তার মাত্রা, এটা হচ্ছে তার একক। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। স্প্রিং ধ্রুবক থেকে এই প্রশ্নগুলো আসে। আরেকটা প্রশ্ন আসে, এটা তোমরা বই থেকে পড়ে নিবা, আমি লিখে দিচ্ছি। স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা। স্প্রিং ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে, বই থেকে পড়ে নিবা। সেটা স্প্রিং ধ্রুবক বললাম আমরা, একক সরণ ঘটাইতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, একক সরণ ঘটাইতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, M/x মানে হচ্ছে কে। ঠিক আছে, এটা দেখো খুবই মজার একটা প্রশ্ন। কি বলছে? 25 নিউটন বল প্রয়োগ করে কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, এর স্প্রিং ধ্রুবক কত? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সহজ। দেখো আমি দেখা দিই হাতে কলমে কিভাবে করতে হয়। কে সমান F/x, এখানে F মানে হচ্ছে আমাদের 25 নিউটন, x হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10/100 মিটার, মিটারে নিলাম। তাহলে উপরে হচ্ছে 25 ইন্টু 100, নিচে হচ্ছে 10, 10 দিয়ে 100 কাটা, 10 রয়ে গেল, 25 ইন্টু 10 মানে হচ্ছে 250 নিউটন মিটার, 250 নিউটন মিটার। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে আনসার। এরপর দেখো স্প্রিং ধ্রুবকের একক কোনটি? বলো তো, আমরা পড়ছি কিনা মাত্র। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। আচ্ছা, এইটা খুবই মজার একটা প্রশ্ন, অনেকে এটা পারে না। বলো 6 নম্বরের সমস্যা কি? 6 নম্বরের সমস্যা আছে। প্রশ্নটা দেখো, এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরার স্প্রিং এর ধ্রুবক কত হবে? সুন্দর প্রশ্ন না? ট্রিকি কোশ্চেন। আচ্ছা, 4টা আলাদা টুকরায় পরিণত করছে, তাহলে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক। আচ্ছা, খুবই মজার একটা প্রশ্ন। দেখ, আমরা এইখানে মনে করো একটা স্প্রিংকে ঝুলাইছিলাম, এখানে একটা স্প্রিংকে মনে করা হচ্ছে ঝুলাইছি। এবার স্প্রিংটাই কি করছি? 4টা সমান টুকরা ভাগ করে ফেলছি। এই পুরো স্প্রিং ধ্রুবক ছিল কে, আর এই প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিং ধ্রুবক মনে করো কে প্রাইম। এদের উপরে যে বলটা প্রয়োগ করা হবে, বলটা কিন্তু সমান। বল F সমান কি? kx। চেঞ্জ হবে এই x আর হচ্ছে কে, বল কিন্তু চেঞ্জ হবে না, বলের মানে কিন্তু ফিক্সড। তাহলে বলতে পারি F হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাই না? F হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে F যদি কনস্ট্যান্ট হয়, আমি বলতে পারি যে kx সমান হচ্ছে কে প্রাইম x/4। এই জিনিসটা বলতে পারি। x/4 কেন? এই পুরোটার দৈর্ঘ্য ছিল x, আমি কেটে কেটে প্রত্যেকটারে x/4 বানাই ফেলছি, x/4 বানাই ফেলছি, তাই না? 4 টুকরা করছি যেহেতু, যে কোনো একটা দৈর্ঘ্য কত? x/4, এবং তার নতুন স্প্রিং ধ্রুবক কত? কে প্রাইম। তাহলে যেহেতু বল সমান, তাহলে এটাও তো একটা বল, আর এটাও তো একটা বল, kx এবং x/4 কেন? কারণ টুকরো করে হেক্সি প্রত্যেকটাকে। x এবং x কাকা চলে যাবে, কি থেকে যায়? কে প্রাইম সমান 4k। ক্লিয়ার কি? যারা আসো ক্লাসে একটু জানাও যে ক্লিয়ার কিনা। ওকে, তাহলে এটা দিয়ে শেষ হয় আমাদের, এটা হচ্ছে 4k। ঠিক আছে, আচ্ছা। আমার ক্লাস করে কিন্তু কেউ বলতে পারবে না আমি যে মেডিকেলের ভাইয়া। তাই বলো তো, আমার ক্লাস করে কেউ বলবে যে মেডিকেলের ভাইয়া? দেন একদম ম্যাথ করাচ্ছি, মেডিকেলের ভাইরা বিভিন্ন ট্রিক দিবে, ছন্দ দিবে, আমি তো একদম বেসিক ম্যাথ সলভ করাচ্ছি। আচ্ছা, দেখো, গতি শক্তির মাত্রা কোনটি? এরকম যদি কোনো প্রশ্ন আসে যে শক্তির মাত্রা কি, ক্ষমতার মাত্রা কি, সবচেয়ে ভালো বুদ্ধি কি? তুমি তার সূত্র থেকে বের করবা। কি বলছি? তার সূত্র থেকে বের করবা। তো যদিও আমরা বলি যে গতি শক্তি ইকুয়ালস টু বিভব শক্তি ইকুয়ালস টু দুনিয়ার যে কোনো শক্তি,
ইকুয়ালস টু কাজ, সবগুলোর একক কি? জুল না? সবগুলো একক হচ্ছে জুল। এই জন্য আমরা যে কোনো একটা সূত্র দিয়ে, তোমার যদি গতিশক্তি বলে তুমি তাহলে কাজের সূত্র দিয়ে কি এর মাত্রা বের করতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ সবগুলো একক কি সেম। কিন্তু সেফ থাকার জন্য তোমাকে যেইটা বলে তুমি সেটা দিয়ে বের করবে, ঠিক আছে? তোমার ক্ষমতা বললে তুমি ক্ষমতা সূত্র দিয়ে বের করবে, টর্কের মাত্রা বলছে টর্কের সূত্র দিয়ে তুমি বের, ঠিক আছে? কিন্তু তুমি এখানে চাইলে বের করতে পারো কাজের সূত্র দিয়ে, আমি দুইটাই করে দেখাবো, সমস্যা নাই। তুমি কাজের সূত্র দিয়ে বের কর, ডাব্লিউ সমান এফ এস, বল এফ সমান এম এ, এম মানে হচ্ছে বড় হাতের এম, এ মানে হচ্ছে এল টি ইনভার্স টু, সাধারণ মানে হচ্ছে এল, তাহলে কি আসে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু হয়েছে। আবার আমরা জানি আমরা গতিশক্তিটা বের করতেছি, গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার। হাফ তো একটা সংখ্যা, এরপর কোনো মাত্রা নাই, এম হচ্ছে এম, বেগ মানে কি এল টি ইনভার্স ওয়ান স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, একসাথে দুটা সেম। ওকে, তাহলে একটা দিয়ে বের করলেই হয়, আস এম এল স্কোয়ার টি ইনভার্স। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? প্রশ্ন কি করছে? গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে বলা যায় হাফ এম ভি ইন্টু ভি, তাই না? হাফ এম ভি ইন্টু ভি। আমি দুইটাকে সমান করার জন্য উপরেও এম দিয়ে গুণ করলাম, নিচেও এম দ্বারা ভাগ করলাম, তাহলে কি হয়? উপরে হচ্ছে এম ভি হোল স্কোয়ার, নিচে হচ্ছে টু এম। এম ভি মানে হচ্ছে ভরবেগ, পি সমান এম ভি মানে ভরবেগ, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলতে পারি? পি স্কোয়ার বাই টু এর কার সূত্র বের করতেছিলাম? ই কে, এটা বলতে পারি না ই কে সমান পি স্কোয়ার বাই টু এম, তাই না? ই কে সমান পি স্কোয়ার বাই টু এম। এইখান থেকে কিছু বিষয় শিখার আছে। কি কি শেখার আছে এখান থেকে? মাঝে মাঝে তোমার বাংলা প্রশ্ন আসবে যে ই কে সমানুপাতিক পি স্কোয়ার বলা যায় কিনা। তার মানে গতি শক্তি ভরবেগের বর্গে সমানুপাতিক, ঠিক না? গতি শক্তি ভরবেগে বর্গের সমানুপাতিক। আবার এখান থেকে বলা যায় পি সমানুপাতিক রুট ওভার ই কে, জাস্ট রুটটাকে পাস করে দিচ্ছি। এখান থেকে বলা যায় ভরবেগ গতি শক্তির বর্গমূলের সমানুপাতিক, তাই না? বর্গমূলের সমানুপাতিক। এই দুটা বিষয় ক্লিয়ার? প্রশ্ন করছে সূত্র কোনটা? সম্পর্ক হচ্ছে ই কে সমান পি স্কোয়ার বাই টু এম। একটি রাইফেলের গুলির বেগ যদি 4 গুণ করা হয়, গতি শক্তি কয় গুণ হবে? সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাফ এম, যদি বেগ দ্বিগুণ করে ফেলে তাহলে টু ভি স্কোয়ার হয়ে যাবে, তাহলে হাফ এম ফোর ভি স্কোয়ার। তাহলে দেখো আগে ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন হাফ এম ফোর ভি স্কোয়ার, তাহলে ফোরটা এক্সট্রা আসছে না, তার মানে এটা হচ্ছে 4 গুণ হয়ে যাবে। মানে মোট কথা বেগ দ্বিগুণ করা মানে কি ভি স্কোয়ার 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, সম আয়তনের একটি লৌহগুলো একটা টেনিস বল, লৌহগুলো ভর বেশি, টেনিস বল ভর কম। প্রশ্ন করছে যদি এদের ভরবেগ সমান হয় তাহলে কোনটা শক্ত? আচ্ছা, যদি এদের ভরবেগ সমান হয়, চিন্তা করো একটা ভারী জিনিস এবং একটা হালকা জিনিসের ভরবেগ সমান, তাই না? তাহলে এ ভর কম কিন্তু ভরবেগ সমান, তার মানে বলতে পারি না বেগ বেশি, কারণ দুইটা মিলে তো সমান হইতে হবে। পি ওয়ান সমান পি টু, তার মানে এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু। এম বেশি তাহলে ভিটা অবশ্যই কম হবে, এম টু কম তার মানে ভিটা অবশ্যই কি হবে? বেশি। তাহলে বোঝা যায় আসলে যেটা লৌহগুলো এর বেগ অবশ্যই কি হবে? কম হবে, যেহেতু লোহা দিয়ে তৈরি, আর টেনিস বল তো বাড়ি দিলে টুম সেটা চায়, তাই না? তার মানে এর কি হবে? এর হচ্ছে তোমার বেগটা বেশি হবে, যেহেতু বেগ বেশি, বেগটা তো স্কয়ার হিসেবে চেঞ্জ হয়, তাই গতিশক্তি কি হবে? বেশি হবে। বেগ বেশি মানে কি? বেগ তো স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, এর জন্য গতিশক্তি কি হবে? বেশি হবে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার। 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি কত? এটা দুই ভাবে করা যায়, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, আমি দেখাই দিচ্ছি। যে 50 কেজি ভর দেওয়া, না সরি 25 কেজি ভর দেওয়া আছে, না
25 কেজি ভর 50 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভর বেগ। কি চাইছে? গতিশক্তি চাইছে। ই কে সমান কত? তুমি তো দুইভাবে করতে পারো। কিভাবে দুইভাবে করতে পারো? ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করো। ই কে সমান পি স্কয়ার বাই 2m। পি স্কয়ার মানে হচ্ছে 50 ইন্টু 50, 2m মানে 2 ইন্টু 25। 25 দিয়ে 50 কাটলে 2, 2 দিয়ে 2 কাটা, উত্তর হচ্ছে 50 গতিশক্তি যেহেতু আনসার হবে জুল। এইটা একটা প্রসেস। তুমি চাইলে এভাবে করতে পারো। দেখো ভর হচ্ছে 25 কেজি, ভর বেগ হচ্ছে 50 কেজি, তার মানে বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। ভাগ করলে তো হয়ে যাবে, বেগ পাইবে। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো। ই কে সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম হচ্ছে 25, ভি স্কয়ার হচ্ছে 4। তো 4 দিয়ে 2 কাটলে এখানে 2, 25 দুগুণে 50 জুল। তুমি যেভাবে ইচ্ছা, দুইটা প্রসেস আমি দেখাই দিলাম, যেভাবে ইচ্ছা করতে পারো। ওকে, এরপর দেখো নিচের বস্তু সময়ের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? নেট কি আটকাচ্ছে? নেট কি ডিস্টার্ব করতেছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা জানো তো? নিচের বস্তুসমূহের মধ্যে কোনটি গতিশক্তি বেশি? তুমি প্রত্যেকটা এম এবং ভি স্কয়ার কি গুণ দিয়ে দেখবা। প্রত্যেকটা এম এবং ভি স্কয়ার গুণ দিয়ে দেখবা। দেখো 3m ইন্টু ভি স্কয়ার, তার মানে 3m ভি স্কয়ার। 3m ভি স্কয়ার না, একটু শুধু 3 লিখলে হবে। এটা দেখো 3m ইন্টু 2 ভি স্কয়ার, তার মানে 2 দুগুণে 4, 3 4 12। m ইন্টু 4 ভি স্কয়ার, তার মানে এটা হচ্ছে 16। 2m এবং 3 স্কয়ার, তার মানে 9 দুগুণে 18। যেহেতু এটা 18 আসছে সবচেয়ে বেশি। কি করলাম আমি? কিছুই করিনি। হাফ এম ভি স্কয়ারের মধ্যে এম আর ভি স্কয়ারের হিসাব করছি। ঠিক আছে? নিচে কোনটি শক্তির একক নয়? খুব ভালো মতো প্রশ্ন দেখতে হবে। নয় বলছে নাকি হয় বলছে? শক্তির একক নয় বলতে। তো আমরা দেখি শক্তির একক বাকিগুলো ঠিক আছে কিনা। আমরা জানি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, জানি কিনা? এখানে ডাব্লিউ সমান কি বলা যায়? পিটি। পি মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার পাওয়ার মানে হচ্ছে ওয়াট, তাই না? আর টাইম মানে হচ্ছে সেকেন্ড, তাহলে ওয়াট সেকেন্ড কি কাজের একক। ঠিক আছে, নিউটন মিটার তো আমরা এমনি থেকে জানি ডাব্লিউ সমান এফ এস। ঠিক আছে, কিলোওয়াট, দেখো কিলোওয়াট কিন্তু ক্ষমতার আরেকটা একক। কিলোওয়াট আওয়ার, আওয়ার হচ্ছে সময়ের একটা একক, তাই না? তার মানে এটাও কি কাজের একক। কিন্তু এই যে কেজি মিটার পার সেকেন্ড, কেজি হচ্ছে ভরের একক আর মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। তার মানে এম ভি, তার মানে এটা হচ্ছে ভর বেগের একক। কেজি মিটার পার সেকেন্ড কার একক? ভর বেগের একক। এটা কিন্তু শক্তির একক না। 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতি শক্তি কত? তার মানে 200 গ্রাম ভর এবং 10 মিটার। আমরা যদি একটু দেখি, একটা বস্তু মনে করো এইখানে, এটা মনে করো হচ্ছে 10 মিটার উচ্চতা, বস্তুটার ভর হচ্ছে 200 গ্রাম, মানে হচ্ছে 0.2 কেজি, তাই তো? এই জায়গায় থাকা অবস্থায় তার মধ্যে যে শক্তি ছিল তার নাম হচ্ছে বিভব শক্তি, ইপি সমান এমজি, তাই না? এই বিভব শক্তিটা পুরোপুরি কিসে পরিণত হয়ে যায়? গতি শক্তিতে পরিণত হয়ে যায় যখন সেটা ভূমি স্পর্শ করে। তার আমরা বলতে পারি না যে ই কে সমান তখন কি হয়ে যায়? এমজিএস হয়ে যায়। এটাও প্রমাণ করে দেখাই কিভাবে হয়। দেখো আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। আমরা এটাও জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2জি। ছেড়ে দেওয়ার মুহূর্তে যেহেতু আদিবেগ শূন্য থাকে, এটা শূন্য, তাহলে হাফ এম ইন্টু 2জি, 2 আর 2 কাটা, এম জি এইচ। দেখো তো ক্লিয়ার কিনা এটা? ওকে, তাহলে আমরা এম জি এইচ হিসাব করলেই ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তিটা কি পেয়ে যাব। তাহলে আমরা এম জি এইচ হিসাব করি। এম হচ্ছে 0.2, জি 9.8, এইচ হচ্ছে 10। 10 ইন্টু 0.2 মানে হচ্ছে তোমার কত হয়? 0.2 মানে 1/5। তো 1/5 ইন্টু 9.8 ইন্টু 10, 5 দিয়ে 10 কাটলে 2, 2 ইন্টু 9.8 হচ্ছে 19 পয়েন্ট এত জুল, 19.6 জুল। ঠিক আছে, ক্লিয়ার?
এটা দেখো, কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে তো বস্তু ভরবেগ কতটুকু বাড়বে? গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কতটুকু বাড়বে? খুবই সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক কতটুকু, কেমন? পি স্কোয়ার বাই 2m। এখান থেকে বলতে পারি ই কে সমানুপাতিক পি স্কোয়ার। তার মানে ই কে 1 বাই ই কে 2 সমান পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার। কি বলছে? গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কতটুকু বাড়বে, তাই না? তো গতিশক্তি 300% বৃদ্ধি করে, চিন্তা করে দেখো, আগের গতিশক্তি ই কে 1 সমান, মনে করো শুধু ই, তাহলে ই কে 2 সমান কি হবে? ই প্লাস 300% অফ ই, 300% বাড়াইলাম, তাহলে কত হয়? 4 ই, তাই না? 4 ই হবে। আচ্ছা, তাহলে আমাদের পি ওয়ান সমান ধরলাম হচ্ছে পি, পি টু সমান বের করতে হবে। তাহলে এই পাশে যদি আমরা করি পি টু ডিভাইডেড বাই পি ওয়ান সমান রুট ওভার ই টু ডিভাইডেড বাই ই ওয়ান। ই টু কত হয়েছিল? ই কে টু কত হয়েছিল? 4 ই। এটা হচ্ছে শুধু ই, এটা কাটা, রুট ছিল একটা, সমান হচ্ছে পি টু বাই পি ওয়ান। এখান থেকে বলা যায় পি টু সমান 2 পি ওয়ান, ঠিক না? তার মানে পরবর্তী যে ভরবেগ এটা কত গুণ হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়েছে কিন্তু বাড়ছে কতটুকু? 2 পি ওয়ান মাইনাস আগের পি ওয়ান, তাহলে কি 100% বৃদ্ধি পাইছে। মানে আগে ছিল 1 হয়ে গেছে 2, তাহলে বাড়ছে কতটুকু? 100%। ইজি কিন্তু, হ্যাঁ, 100% বৃদ্ধি পাই। 1 জুল গতিশক্তির কোনো বস্তুর গতির বিপরীতে 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি কত দূর অগ্রসর হবে? আচ্ছা, এটা আমরা যদি পড়ে আসছি, ডাব্লিউ সমান এফ এস। ডাব্লিউ মান হচ্ছে 1 জুল, বলের মান হচ্ছে 1 নিউটন, তাহলে এস এর মান কত হবে? 1 মিটার, তাই না? একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করা হলে গতিশক্তি কত বৃদ্ধি? সেম আগের তাই, ই কে টু ডিভাইডেড বাই ই কে ওয়ান সমান পি টু ডিভাইডেড বাই পি ওয়ান স্কোয়ার, তাই না? পি টু এখন কত? 50% বৃদ্ধি করছে, তার মানে 1.5 পি, নিচে হচ্ছে শুধু পি, তাহলে 1.5 স্কোয়ার মানে হচ্ছে 2.25। তাহলে আমাদের 2.25 মানে 225% হয়েছে। যখন এর বিয়োগ করে দেবো তখন বাকি থাকবে 1.25। কতটুকু বৃদ্ধি পায়? 125% বৃদ্ধি পায়। হয় কতটুকু? 225% হয়। বৃদ্ধি পায় কতটুকু? 125%। আচ্ছা, এইটা দেখো। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু সিস্টেমটা বলে দিই। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট বস্তু কত গতিশক্তি প্রাপ্ত? ঠিক আছে, লিখিতে তোমাদের বেগটা বের করতে হবে যে এই বরাবর বেগ কতটুকু হবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখবা জাস্ট, যে এই দিক বরাবর কাজ করে হচ্ছে জি, কিন্তু এই দিক বরাবর কিন্তু জে এর একটা উপাংশ কাজ করবে। এটা যদি 60 ডিগ্রি হয়, এই দিক বরাবর কাজ করবে জি cos 60। এটা মাথায় রেখে বেগটা বের করবা। এখানে জাস্ট বেগটা বের করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি কত হয়? এটাকে দেখাইছি পি স্কোয়ার বাই 2m পার বাই টেনশন। সমস্যা, বল ও শক্তির মাত্রা কত? শক্তির মাত্রাটাকে বের করে দেখাইছি, কাজের মাত্রা যেটা, শক্তির মাত্রা একই। বলের মাত্রা কি? বল F সমান এম এ, তাহলে এম এল টি ইনভার্স 2, তাহলে হচ্ছে, আচ্ছা এখানে ভুল আছে, হ্যাঁ, এল টি মাইনাস 2 হচ্ছে ত্বরণের মাত্রা, এটা আনসার হবে হচ্ছে এইটা, এম এন টি ইনভার্স 2 আর হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এইটা আনসার হবে খ নাম। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? আমরা জানি ই কে সমান পি স্কোয়ার বাই 2m। পি যদি দ্বিগুণ করা হয়, যদি দ্বিগুণে 4 হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, ঠিক কিনা? 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে যদি গুলির বেগ 4 গুণ করা হয়। 4 গুণ মানে কি? ভি হচ্ছে 4b করে ফেলছে, তাহলে 4b স্কোয়ার মানে হচ্ছে 16b স্কোয়ার, আমার 16 গুণ হয়ে যাবে, ঠিক এটা কত হবে? 16 গুণ হয়ে যাবে। ওকে।
এরপরে কি বলছো তোমরা? ওকে, ঠিক আছে। এরপর দেখো, কোন গতিশীল বস্তু গতিশক্তি ইকে এবং ভরবেগ পি, তাহলে হচ্ছে আমাদের পি বনাম রুট ইকে লেখচিত্রটি কেমন হবে? দেখো আমরা জানি সম্পর্কটা কেমন, ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এখান থেকে বলা যায় ইকে সমানুপাতিক পি স্কোয়ার, আবার বলা যায় পি সমানুপাতিক রুট ইকে, বলা যায় কিনা? পি সমানুপাতিক রুট ইকে সমানুপাতিক, তাহলে আমরা যদি এখানে বসাই পি, এখানে যদি বসাই রুট ইকে, এটা কি সমানুপাতিক? যেহেতু সরলরেখী হবে, ঠিক আছে। ওকে, এটা আমাদের জ্ঞান। এখন দেখো 2 সেন্টিমিটার ব্যাস এবং 20 গ্রাম ভরের একটি নিরেট গোলক গড়িয়ে গড়িয়ে 3 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। গোলকটির মোট গতিশক্তি কত? এটা কি গোলক? নিরেট গোলক। কিভাবে পড়তেছে? গড়ায় গড়ায় পড়তেছে। ওকে, তাহলে আমি যদি বেসিকটা দেখাই যে কিভাবে হয় জিনিসটা। মনে করো এই হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা বরাবর একটা গোলক এভাবে গড়ায় গড়ায় পড়তেছে, ঠিক আছে। তো যখন এটা গড়াবে এর একই সাথে থাকবে রৈখিক গতিশক্তি বা ইকে এল বা লিনিয়ার বলতেছি, আর হচ্ছে এর যে ঘূর্ণন গতিশক্তি বা ইকে আর, রোটেট করার জন্য গতিশক্তি, তাই না? দুইটা মিলে হচ্ছে তার মোট গতিশক্তি ইকে টোটাল, ঠিক না? তার রৈখিক বরাবর একটা গতিশক্তি আছে, ঘূর্ণন একটা কি গতিশক্তি আছে, তাই না? আমরা জানি রৈখিক গতিশক্তি ইকে এল সমান কত হবে? হাফ এম ভি স্কোয়ার, ঠিক কিনা? আর ঘূর্ণন গতিশক্তি সমান কত হবে? হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক কিনা? আই হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা, এখন এটা কি বলছে? একটা নিরেট গোলক। নিরেট গোলকের জড়তার ভ্রামক কত? 2/5 এম আর স্কোয়ার। নিরেট গোলকের জড়তার ভ্রামক কত? 2/5 এম আর স্কোয়ার। তাহলে আমি যদি এখানে মান বসাই, হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ 2/5 এম আর স্কোয়ার, 2 কাটা কত হয়? 2 কাটা, তারপর হচ্ছে আচ্ছা এখানে আবার ওমেগার মান আছে। আচ্ছা, ওমেগা মানে কি? ওমেগা সমান হচ্ছে ভি বাই আর। ওমেগা সমান কি? ভি বাই আর। কোথেকে আসছে? ভি সমান ওমেগা, সবাই জানি এটা। ভি সমান ওমেগা, ওমেগা সমান ভি বাই আর। ওমেগা স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। স্কোয়ার যেহেতু আছে তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার কাটা চলে গেল। তাহলে হাফ এম বি স্কোয়ার প্লাস 1/5 এম বি স্কোয়ার, ঠিক না? এই পাশে যদি করি তো কত হয় আমাদের? 7/10 এম বি স্কোয়ার। তোমরা করে থাকবা, আনসার হবে হচ্ছে 7/10 এম বি স্কোয়ার। তাহলে 7/10 এম এর মান কত ছিল? 20 গ্রাম, আর ভি হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা দেখো একটা জিনিস বুঝে আনি, দাঁড়ো। আমরা জানি 1 জুল এটা আসলে এসআইএফ, তাই না? এই জুলের একটা সিজিএস রূপ আছে, 1 জুল সমান 10⁻7 আর্ক, তাই না? যদি বলি 1 আর্ক, এটা আসলে কোন একক? সিজিএস। এসআইটা হচ্ছে জুল আর সিজিএস হচ্ছে আর্ক। এখন আমরা জানি 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার, ঠিক না? 1 নিউটন মিটার। অথবা এটাকে আমরা একটু আগে দেখছি যে আমরা এটা কিভাবে প্রকাশ করি, যে ডাব্লিউ সমান এফএস তো বললাম, কিন্তু নর্মালি যদি বলি যে কেজি, যেটা কেজি, কেজি মিটার দেখছিলাম, যে কেজি মিটারটা আসলে এসআই এককে ব্যবহৃত হয়, তাই না? কেজি মিটার, কেজি হচ্ছে এসআই একক, মিটারও কি এসআই একক, এটা হচ্ছে আমাদের এসআই। আর যদি বলি সিজিএসএ, কেজি না হয় কি হয়? গ্রাম হয়। মিটার না হয় কি হয়? সেন্টিমিটার হয়। গ্রাম এবং সেন্টিমিটার গুণ করলে উত্তরটা কিসে আসবে? সিজিএস এর আর্গে আসবে, রাইট? আমাদের প্রশ্নে দেখো তো কি দেওয়া ছিল? গ্রাম দেওয়া, বেগ কিসে দেওয়া? সেন্টিমিটারে দেওয়া। এই জন্য দেখো প্রত্যেকটা অপশন কিসে? আর্গে। আমরা যদি গ্রাম আর সেন্টিমিটারটা গুণ করে দিই তাহলে তো হয়ে যাবে। গ্রাম কত ছিল? 20, সেন্টিমিটার কত ছিল? 3। এই হচ্ছে আমাদের আর্গের মান। তাহলে 10 দিয়ে 20 কাটলে 2, 3 দুগুণে 6, কত হয়? 3 দুগুণে 6, 6 7 42।
আচ্ছা এটা তো স্কোয়ার, সরি তো স্কোয়ার, এম বি স্কোয়ার না, বি তো স্কোয়ার, তো 3 স্কোয়ার, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 ইন্টু 7 মানে হচ্ছে 126, 7 18 কত 126। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো? এটা ওমেগা, ওমেগা সমান বি বাই আর, ওমেগা সূত্র হচ্ছে বি বাই আর, তাহলে ডি স্কোয়ার বাই স্কোয়ার হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। ওমেগা কোথেকে আসে সূত্র, এ কে আর রোটেটিং, যেটা রোটেটিং গতি শক্তি সমান আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা বুঝছো? সবাই বুঝছো এটা? এই বাচ্চা কাছে ভাইয়া এইবার নাকি অনুশীলনী এমসিকিউ আসবে না? আচ্ছা, যারা বলছে এইবার অনুশীলনী এমসিকিউ আসবে না তারা তো প্রশ্ন করবে না, 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হচ্ছে 2020 সাল থেকেই যখনই কেউ অনুশীলনী সলভ করতে যায় বাচ্চা কাচ্চা এসে বলে এই অনুশীলনী আসবে না, এবার আসবে না। এরপর যখন পরীক্ষা হয়, পরীক্ষা শেষে দেখে যে যেমনি হোক 40-45টা অনুশীলনীটা পাওয়া গেছে, বুঝতে পারছো? মানে বলে যে অনুশীলনী থেকে আসবে না, এবারই শেষ আর আসবে না। পরে পরীক্ষা যখন শেষ হয় দেখে 40-45টা কি অনুশীলনী থেকে দিয়ে দিছে, বুঝতে পারছো? আচ্ছা, আরো একটা বিষয়, ধরো সত্যিকার অর্থে অনুশীলনে আসলো না, সত্যি কথা কি অনুশীলনে আসলো না, আমি তোমাকে আজকের ক্লাসে কি কি পড়াইছি একটু দেখাই। আমি তোমাকে আজকের ক্লাসে কি কি পড়াইছি? আমি তোমাকে পড়াইছি কাজের সূত্র ডাব্লিউ সমান এস এস, কাজের একক, কখন ধনাত্মক কাজ হবে কখন ঋণাত্মক কাজ হবে, সাইনে কজের মানগুলো দেখাইছি, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের ক্ষেত্রে কখন গতিশক্তি বাড়বে কখন গতিশক্তি কমবে কখন বিভব শক্তি বাড়বে, এগুলো আমি দেখাইছি, রাইট? এখন দেখো আমি এগুলো অঙ্ক পর্যন্ত করে দেখাইছি, শূন্য কাজের বিষয়গুলো দেখাইছি। এখন আমাকে বলো বইয়ে কি এগুলো বাইরে কিছু আছে? আমি যেগুলো করাইলাম এর ফলে বইয়ের কিছু বাকি আছে কিনা আমাকে একটু বলো। যারা বলে যে অনুশীলনী থেকে কোনো প্রশ্ন আসবে না, না আসুক, তোমার যে এই প্রশ্নগুলো সলভ করা হচ্ছে এটা কি বইয়ের পড়া না? এগুলো কি বইয়ের বাইরে? বরং যারা বলতেছে অনুশীলনী সলভ করবো না, অনুশীলনী আসবে না, কুজ নিয়ে দেখো তারা এখন বইটা সময় নষ্ট করতেছে। আর তুমি কি করতেছো? বইয়ের পড়াগুলোই রিভাইজ করতেছো। যদি অনুশীলনী থেকে নাও আসে তাও কিন্তু তুমি এভারেজে 50% কমন পাবাই, 75টা থেকে 35টা এমনিতে অনুশীলনী থেকে আসবে। হুবহু না আসলেও টাইপ কমন থাকবে, কারণ এর বাইরে কিছু নাই। বই তো এত মোটা না, বই তো ছোট, সব করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো? ওকে, যারা বলে যে অনুষ্ঠান থেকে আসবে না তাদেরকে আমার 2-একটা ক্লাস ফরওয়ার্ড করে দিবা, ইউটিউবে ফ্রি ক্লাসগুলা ফরওয়ার্ড করে বলবা যে ক্লাস কইরা দেখ যে কি ক্লাস করতেছি আমরা। ওরা যে সময় নষ্ট করতেছে আমরা এই সময় বেসিক ক্লিয়ার করতেছি, টপিক গুলো একদম গুছায় নিচ্ছি। ওকে, আর যদি বাইরে নিচে সমস্যা আইসা পড়ে তাহলে তোরা শেষ, তোমরা জিতবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা বুঝতে আর 126 আর কেমনে হয়েছে। যারা বলে তাদেরকে বলবা এই অঙ্কটা করে দিতে, ঠিক আছে? যারা বলে অনুশীলনী আসবে না তাদের বলবা হ্যাঁ আসবে না, মানলাম, এই অঙ্কটা করে দে, ঠিক আছে? আচ্ছা দেখো, খুবই মজার একটা প্রশ্ন। 1 সেন্টিমিটার পুরুত্বের ও 200 গ্রাম ভরে মিটার স্কেলকে অনুভূমিক অবস্থা থেকে খাড়া করলে বিভব শক্তি কত? তো আমি যখন এইচএসসি প্রিপারেশন নেই, মানে যখন আমি কলেজে পড়ি 2018 সাল, তখন এই প্রশ্নগুলা অনেক চিন্তা করতাম। চিন্তা করতে করতে সারাদিন চলে যেত, প্রশ্নের তো উত্তর পাই না, বন্ধু বান্ধব মিলে চিন্তা করতাম। হ্যাঁ, তখন গুগলে অ্যাভেলেবল রিসোর্স ছিল না, ক্লাস টাস ছিল না। তো অনেক চিন্তা করে যখন একটা প্রশ্নের উত্তর পাইতাম অনেক মজা লাগতো, ভাল লাগতো আমার। ঠিক আছে, তো তোমরা আসলে এবার প্রশ্ন সলভ করো না, এর জন্য তোমাদের নিজে থেকে শেখানো হয় না। সমস্যা নাই, তোমাদের তো শাওন ভাইয়া আছে, শাওন ভাই দেখাই দিই। দেখো কি বলছে, মিটার স্কেল, মিটার স্কেল ধরো কত, 1 মিটার। একটা মিটার স্কেল কতটুকু হয়, 1 মিটার। তাহলে এটা হচ্ছে বলবে সোয়ান এই অনুভূমিক অবস্থায় কি করতে হবে, খাড়া করতে হবে নিচে আগে একটু, এইখানে নাইকা ব্ল্যাঙ্ক পেজে। এটা হচ্ছে একটা মিটার স্কেল, এর পুরুত্ব কত বলছে, 1 সেন্টিমিটার। এটা কি করতে হবে, খাড়া করতে হবে, মানে এখান থেকে আমরা এই রূপে আনবো, রাইট? এখন এই ক্ষেত্রে এটাকে খাড়া করিয়ে এর ভর কেন্দ্রে সরণ ঘটে, কি ঘটে, ভর কেন্দ্রে সরণ ঘটে। এই স্কেলটা যখন সরণ অবস্থায় থাকে তার ভর কেন্দ্র হচ্ছে এই মাঝখানে, যখন খাড়া অবস্থা তার ভর কেন্দ্র হচ্ছে এই মাঝখানে। আমরা জানি আমাদের কৃতকাজ ডাব্লিউ সমান এম জি এইচ। এই এইচটা আসলে কি, এইচটা হচ্ছে আসলে ভর কেন্দ্রের
সরণ। তাহলে ভর কেন্দ্র এখান থেকে এখানে আসছে। আমি যদি বলি ভর কেন্দ্র সরণ কতটুকু, সরণ কিন্তু খাড়া বা উলম্ব দূরত্ব। আমি যদি বলি একটা বস্তু এখান থেকে ঘুরে 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 এখানে আসছে, সরণ কতটুকু? এইটুকু হচ্ছে সরণ। সরণ হচ্ছে স্ট্রেট 2 মিটার যদি হয়, এইটা হচ্ছে তার সরণ। সে এইভাবে ঘুরছে, সরণ কতটুকু? সরণ হচ্ছে এইটুকু। দেখুন আমি এখন লাল কালার দিয়ে মার্ক করবো, এইটুকু হচ্ছে সরণ। আমাদের এইটুকুর মান বের করতে হবে, এইটুকু হচ্ছে এইচ এর মান, ঠিক কিনা? এইটুকু আমি কিভাবে বের করবো? দেখো, পুরো স্কেলটা 1 মিটার, তাহলে অর্ধেক পর্যন্ত কত? এইখান থেকে এই পর্যন্ত কত? হাফ মিটার, 0.5 মিটার। এইটুক পুরাটুক কিন্তু তোমার ভর কেন্দ্র সরণ না। কারণ কি? এইটুকু বাদ যাবে, এইটুকু বাদ যাবে। এইটুকু কত? পুরুত্ব কত? 1 সেন্টিমিটার, তাহলে অর্ধেক কত? এইটুকু হচ্ছে তোমার 0.5 সেন্টিমিটার, ঠিক কিনা? তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এইচ এর মান হচ্ছে 0.5 মিটার মাইনাস 0.5 সেন্টিমিটার। এই পর্যন্ত পুরোটা হচ্ছে 0.5 মিটার, এইটুকু বাদ গেছে। গোলাপি কালার দিয়ে দেখাই কোনটুকু বাদ গেছে। এইটুকু বাদ গেছে। কেন বাদ গেছে? কারণ এই যে এইটুকু বাদ, এই জায়গাটুকু বাদ। তাহলে এই যে এই পর্যন্ত যে মানটা, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। এটুকু কত? 0.5 মিটার মাইনাস 0.5 সেন্টিমিটার। এটা মিটার নিলে কত হবে? 0.005 মিটার। তাহলে আমাদের এইচ এর মানটা আমরা যদি লিখি, এইচ এর মানটা যদি লিখি, h equals to 0.5 minus 0.005 এত মিটার। এটা তুমি বসাও h এর জায়গায়, m এর মান বসাও, j এর মান বসাও, উত্তর পেয়ে যাবে। আশা করি দেখবা, ঠিক আছে? উত্তর পেয়ে যাবে। বিভব শক্তি একক কোনটি? শক্তি, কাজ যাই বলুক, একক হচ্ছে জুল। আচ্ছা, তোমরা জানো যে আমি কয়জন জানো জানি না, আমি এসএসসি-তে ফিজিক্সে 99 পাইছি, 1 কম পাই। কেন কম পাইছি? এই যে এই এমসিকিউ গুলার জন্য, ঠিক আছে? এসএসসি পরীক্ষা আমার একটা এমসিকিউ ভুল গেছিল ফিজিক্সে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই জন্য এই এমসিকিউ পড়ানোর সম্পর্কে এই কথাটা বলি যে যদি একটা এমসিকিউ হয়ে যেত আমি কি 100 পাওয়া যেতাম, একটা কথা থাকে। তো এই জন্য আমি এমসিকিউ খুব ভালো মতো পড়াই স্টুডেন্টদের। আচ্ছা, তোমরা কি সবাই বই কিনে নিছো তপন স্যারের, নাকি পিডিএফ থেকে পড়ো? বই কিনে নিবা, হ্যাঁ, পিডিএফ থেকে না পড়ে বই কিনে নিবা, অথবা পিডিএফটা প্রিন্ট করে নিবা, কারণ টাকাতে প্রিন্ট করে নিবা। আচ্ছা, এখন কি বলছে? এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে। এই জন্য একটা শর্টকাট টেকনিক আছে আমার কাছে, খুবই সহজ, খেয়াল করো। মনে করো এইচ উচ্চতা থেকে, আচ্ছা সুন্দর করে অভিপ্রায়, এইটা উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা, ঠিক আছে? এইখান থেকে একটা বস্তুকে কি করছে? ফেলে দিছে, বস্তুকে নিচের দিকে ফেলে দিছে। ভূমি হতে এক্স উচ্চতায়, কত উচ্চতায়? এক্স উচ্চতায় তার গতিশক্তি এবং বিভবশক্তি কি চাইছে? গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে চাইছে আমাদের কত উচ্চতায়? আচ্ছা, আমি ধরলাম কত উচ্চতায়? এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। কত গুণ? n গুণ। তখন এই এক্স এর মান হবে h/n+1। এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। আমি এখানে কি লিখছি? ই কে সমান n ইপি, তার মানে গতিশক্তি বিভবশক্তির n গুণ। যদি কখনো বলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তখন কিন্তু এটা n হবে না। বিভব শক্তি গতিশক্তির যদি দ্বিগুণ বলে, তখন কিন্তু n এর মান তো হবে না, হবে না। কি করতে হবে? ঘুরায় নিতে হবে। ই কে সমান হাফ ইপি, তখন n এর মান হবে হাফ। তাহলে এই সিরিয়ালটা আমি কিন্তু মেনটেন করা মাস্ট। আগে কে, পরে n, পরে পি। এখন মনে রাখবো কিনা, এ বি সি ডি গোনা শুরু করো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, শেষ। সিরিয়াল হয়ে গেল না?
এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি। শেষ। সিরিয়াল নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের প্রশ্ন করে যে যদি আমরা এই উচ্চতা থেকে ফেলে দিই তাহলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে আমাদের সূত্র কি? কত উচ্চতায়? এক্স উচ্চতায়। এক্স উচ্চতায়। তাহলে এক্স সমান এইচ বাই এন প্লাস ওয়ান। তাহলে এইচ বাই 2 + 1 ওটা হচ্ছে এইচ বাই 3। বুঝছো কিনা? এইচ বাই 3। এটা কিন্তু নিচে থেকে মাথায় রাখবেন। এই যে এক্স উচ্চতা কিন্তু ভূমি থেকে উচ্চতা। কই থেকে উচ্চতা? ভূমি থেকে উচ্চতা। যদি বলেন উপর থেকে উচ্চতা তখন আবার কি? এইচ থেকে এই মানটা বিয়োগ করতে হবে। এই মাথায় রাখি। এইচ বাই 3। 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কতটুকু কাজ করতে হবে? ধরে রাখতে বললেই কি? শূন্য। ধরে রাখলে কোনো কাজ হয় না। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 4 গুণ হয়। কত মিটার উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল? এবার কিন্তু এক্স এর মান দেওয়া। এটা কিন্তু এক্স এর মান, তাই না? কারণ ভূমি থেকে 5 মিটার উচ্চতা এক্স এর মান দেওয়া। চাইছে কি? এইচ এর মান। তাহলে আমরা জানি এক্স সমান এইচ বাই এন প্লাস 1। এন এর মান কত দেখো তো? ই কে সমান এন ইপি। 4 বলছে, তার মানে 4 ইপি। এন এর মান হচ্ছে 4। তাহলে এক্স সমান এইচ বাই 4 প্লাস 1। এইচ সমান এক্স ইন্টু 5। এটা 5 ইন্টু 5 মানে হচ্ছে 25 মিটার। 25। বুঝছো কি? ওকে। মাশাআল্লাহ, আপনি এত সুন্দর করে বুঝান স্যার, ফিজিক্স সুন্দর করে কেউ বুঝায়নি। আচ্ছা, ইনশাআল্লাহ আরো যে ক্লাসগুলো আছে আরো ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো 30 মিটার উচ্চতা, তার মানে এইচ এর মান দেওয়া। একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন স্থানে, তার মানে এক্স এর মান চাইছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তা আমরা জানি ই কে সমান এন এপি। যেহেতু দ্বিগুণ বলছে, কে দ্বিগুণ? গতিশক্তির দ্বিগুণ, তার মানে সিরিয়াল ঠিক আছে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, সিরিয়াল ঠিক আছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু এইচ বাই এন প্লাস 1। তাহলে এইচ মানে হচ্ছে কত? 30। এইচ মানে হচ্ছে 30 আর 2 + 1 তার মানে 10 মিটার। ভূমি থেকে 10 মিটার উপরে। ভূমি থেকে 10 মিটার উপরে। উপর থেকে 20 মিটার নিচে। ভূমি থেকে 10 মিটার উপরে, উপর থেকে 20 মিটার নিচে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা কিন্তু। নিচ থেকে বললে 10 মিটার, উপর থেকে বললে 20 মিটার। এরপর দেখো, আচ্ছা, এই প্রশ্নটা আমাদের মেডিকেলে আসতে পারে এবং ইসাক স্যারের বইয়ে অলরেডি দেওয়াও আছে। পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত? আমি আগে একবার বলছিলাম এই টাইপের প্রশ্ন উচ্চতা ছাড়া হিসাব করা সম্ভব না। তুমি কতটুকু উচ্চতাকে তাকে ফেলতেছো এটা অবশ্যই বলতে হবে। এটা না বললে কি বের করা যাবে না। তাহলে আমাদের কি অবশ্যই এটা একটা উদ্দীপক মিসিং আছে। এই যে দেখো উদ্দীপক, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল। খেয়াল করছো? বস্তু 20 মিটার উঁচু থেকে ভূমিতে পড়লো। তখন প্রশ্ন করছে পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত? তার মানে তোমার কিন্তু প্রশ্ন এমনি করা নাই, প্রশ্ন কিন্তু বুঝেই করছে। কিন্তু ইসাক স্যারের বইয়ে কি এই উদ্দীপক দেওয়া নাই। মেডিকেলে উদ্দীপক দেওয়া থাকবে না, এমনি প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করবো? আমরা 20 মিটার ধরেই করবো, পরন্ত মুখস্থ করবো। 20 মিটার হচ্ছে মোট উচ্চতা, ওই মতো 5 মিটার উচ্চতা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে করা অঙ্কটা। আমরা জানি যে এক্স ইকুয়ালস টু এইচ বাই এন প্লাস 1, তাই না? এইখানে আমাদের এন মানে ই কে সমান এন ইপি আমরা জানি না? এইখান থেকে গতি শক্তি ও বিভব শক্তির অনুপাতটাই হচ্ছে এন। তো আমাদের এখান থেকে কি বের করতে হবে? এন এর মানটা বের করতে হবে। এটা তো অনুপাত, এন এর মান বের করতে হবে। আমরা জানি যে যদি মোট উচ্চতা এইচ দেওয়া থাকে সেটা কত দেওয়া? 20 মিটার এবং ভূমি থেকে কত দেওয়া? 5 মিটার হচ্ছে এক্স এর মান। তাহলে 5 ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে কত হয়? এন প্লাস 1 ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 5। তাহলে এন প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে এন ইকুয়ালস টু 3। তার মানে আমাদের
ইকে ইজ টু ইপি সমান হচ্ছে 3:1। আর যদি উল্টা করে বলি ইপি ইজ টু ইকে সমান হচ্ছে 1:3। প্রশ্নে কি চাইছে দেখি, প্রশ্নে চাইছে বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত। তার মানে প্রশ্নে চাইছে ইপি ইজ টু ইকে, তাই না? ইপি ইজ টু ইকে, ইপি ইজ টু ইকে যেহেতু বলছে, উত্তর হচ্ছে 1:3। বুঝছো? এটা উত্তরটা মুখস্থ রাখতে হবে, কারণ উদ্দীপক দিবে না। বাচ্চা কাচ্চারা যারা অনলাইনে আসো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটা? ওকে, আচ্ছা। 10 মিটার উপর হতে 10 কেজি ভরে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু মাটি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত হবে? আচ্ছা, কোথা থেকে পড়ছে? 10 মিটার থেকে পড়ছে। কেজি কত? 10 কেজি। মাটি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, পড়ছে হচ্ছে তোমার 10 মিটার থেকে। এই জায়গায় মনে করা আছে ভর কত? 10 কেজি। 10 কেজি, রাইট? আচ্ছা, তাহলে এটা এই বস্তুটা মনে করি এখানে আছে, ভর হচ্ছে 10 কেজি। মাটিতে কতটুকু উপরে? 5 মিটার। ঠিক আছে, এখন এই পজিশনে আমাকে গতিশক্তি বের করতে হবে, প্লাস হচ্ছে বিভব শক্তি বের করতে হবে। এটা হচ্ছে তার মোট শক্তি ই টোটাল, তাই না? গতিশক্তি বের করার সময় সূত্র কি? ই কে সমান হাফ এম ডি স্কোয়ার। এখানে ডি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, কাটাকাটি হয়ে দেখবা mgh থাকবে, তাই না? এই এইচটা আসলে কোনটা, মাটি থেকে এইচ নাকি উপর থেকে এইচ? আমি যদি বলি গতিশক্তি কখন হয়, নিচ থেকে উপরে দিলে হয় নাকি উপর থেকে নিচে দিলে হয়? উপর থেকে যখন নিচে নামে তখন সেটা গতিশক্তি লাভ। তার মানে গতিশক্তির এইচ হচ্ছে উপর থেকে নিচে, রাইট? কারণ যখন উপর থেকে একটা বস্তু নিচে পড়ে তখন সে গতিশক্তি লাভ করে, আর যখন নিচ থেকে উপরে উঠে তখন সে কি লাভ করে? বিভব শক্তি লাভ করে। ওকে, তার মানে আমাদের এই যে এইচ, এটা হচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা, উপর থেকে নিচে কতটুকু? যদি পর্যন্ত হয় 5 মিটার, তো এটা হচ্ছে 5 মিটার, ঠিক না? এটার মান হচ্ছে আমাদের 10 ইন্টু 9.8 ইন্টু আই, 50, 5 10 50, 50 ইন্টু 10 500, তার মানে হচ্ছে তোমার 500 কাছাকাছি হবে। 400 কত হবে? কত হয়? 5 9 45, 450, 590 হবে। 490, হ্যাঁ, 490 হচ্ছে তার গতিশক্তি। এখানে বের করতে হবে বিভব শক্তি, সেম। বিভব শক্তি সমান কত? mgh। এবং বিভব শক্তির এইচটা কি? মাটি থেকে নিতে হবে, কারণ কি, একটা বস্তু যখন নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয় তখন সে বিভব শক্তি লাভ করে। তাহলে বিভব শক্তির এইচটা আসলে মাটি থেকে হিসাব করতে হবে। তাহলে সেম 10 ইন্টু 9.8 ইন্টু 5, 490 জুল। 490 প্লাস 490 মানে হচ্ছে 980। 980, ঠিক আছে? ক্লিয়ার? এই অনলাইনে যারা আছো, ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমাদের এই মাসের মধ্যে ইনশাআল্লাহ ক্লাসগুলো শেষ করে দিব। আচ্ছা, এরপর দেখো, পানি মেঘে পরিণত হতে কৃতকাজ কত? এটা মুখস্থ রাখবা, কিছু করার নাই, মুখস্থ রাখবা। আচ্ছা, এখন দেখো, অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? আমরা জানি যে যেই সকল বল দ্বারা কৃতকাজ পুনরুদ্ধার করা যায় এবং পথের উপর নির্ভর করে না, শক্তি অপচয় হয় না, তাদেরকে কি বলে? সংরক্ষণশীল বল। যাদের কৃতকাজ পুনরুদ্ধার করা যায় না এবং হচ্ছে তোমার পথের উপর নির্ভর করে এবং অপচয় হয়, তাকে বলে অসংরক্ষণশীল বল। এরকম বল আছে হচ্ছে ঘর্ষণ বল, প্লাস হচ্ছে সান্দ্র বল, প্লাস হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কয় ধরনের? 2 ধরনের। এটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয়। আমি 4টা বলের নাম বললাম, ঘর্ষণ, সান্দ্র এবং নিউক্লিয় বল 2টা। এরা হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ। ঠিক আছে? এই নেট কি ঠিক আছে তোমাদের কাছে? একটু জানাও তো, নেট ঠিক আছে কিনা একটু জানাও, যে নেট ঠিক আছে নাকি আটকে গেছে। এখন প্রশ্ন করছে, দেখো কোনটি সংরক্ষণশীল বল? এই যে এখান থেকে বৈদ্যুতিক বল, অভিকর্ষজ বল, চুম্বক বল, সবগুলো কি সংরক্ষণশীল বল, তাই না? এই দেখো, আমাদের বৈদ্যুতিক বল মানে হচ্ছে তড়িৎ বল। বৈদ্যুতিক বল মানে হচ্ছে তড়িৎ বল।
কোন নীতি প্রয়োগ করে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আমরা জানি ই সমান এম সি স্কোয়ার। ইতে হচ্ছে এনার্জি, এসি হচ্ছে আলোর বেগ, আর এমপে হচ্ছে ভর ম্যাস, তাই না? আমরা ভরকে যদি আলোর বেগের বর্গ দিয়ে গুণ করি কি চলে যাবে? এনার্জি চলে যায়। তার ভরকে কিসের রূপান্তর করা গেল? এনার্জি বা শক্তিতে। এই সূত্র কে দিচ্ছে? আইনস্টাইন দিচ্ছে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? স্প্রিং বল। আমি তো শুধু বলছি যে 4টা বল মনে রাখবে না। ঘর্ষণ প্লাস সান্দ্র প্লাস নিউক্লিয়, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল, বাকি সবগুলো কি এগুলো হচ্ছে অসংরক্ষণশীল, বাকি সবগুলো সংরক্ষণশীল বল। আমি দেখি যে নিউ দেখি না আমাদের যেটা বলছিলাম, এই যে দেখো বায়ুর বাধা মানে সান্দ্রতা, সান্দ্র বল, ঘর্ষণ বল, ঠিক আছে এগুলো। এখন আমরা এই ক্ষমতা রিলের প্রশ্নগুলো দেখব। কিলোওয়াট ঘন্টা নিচের কোনটির একক নয়? ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক নয়? আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি। এখান থেকে বলা যায় ডাব্লিউ সমান হচ্ছে পিটি, ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট, ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট, টাইম হচ্ছে আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার এটা আসলে কার একক? কাজের একক। কাজের কথা, শক্তি কি কথা? তাহলে শক্তির একক। ক্ষমতার একক কিন্তু না, ক্ষমতার একক শুরু কিলোওয়াট, তাহলে কি এটা ক্ষমতার একক না? আচ্ছা, নিচের কোনটি ক্ষমতার একক নয়? অশ্ব ক্ষমতা ক্ষমতার একক। আমরা জানি এক অশ্ব ক্ষমতা মান হচ্ছে 746 ওয়াট, এক হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে অশ্ব ক্ষমতা কি ক্ষমতার একক? তারপর হচ্ছে জুল পার সেকেন্ড, কোথেকে আসছে? পি সমান ডাব্লিউ বাই টি। কাজের একক জুল, টাইমের একক সেকেন্ড। জুল পার সেকেন্ড। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, কিন্তু জুল কিন্তু ক্ষমতার একক না, জুল হচ্ছে কাজের একক। কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক নির্ণয় করো। কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। আমরা জানি যে জুল কখন? ডাব্লিউ সমান পিটি, কাজের একক কি? জুল, কাউন্টার একক কি? ওয়াট, টাইমের একক কি? সেকেন্ড। তার মানে ওয়াট সেকেন্ড যে কথা, জুল কি? একই কথা। এটাকে ওয়াট সেকেন্ডে নিতে হবে। কিলোওয়াট আওয়ার হিসেবে নিতে হবে, ওয়াট সেকেন্ড নিতে হবে। তাহলে ওয়াটে নিলাম, সেকেন্ড কেমনে নিব? 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে 1000 মানে 10 টু দি পাওয়ার 3, 3600 মানে 3.6 ইন 10 টু দি পাওয়ার 3, এত জুল। তো কত হয়? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, এটা আমাদের আনসার। 100 কেজি ভরের একটি বস্তুকে ট্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, দেখো মিটার সেকেন্ড কিন্তু বলে নাই, সেন্টিমিটার পার সেকেন্ড, এত বেগে ছাদের উপর উঠালে ট্রেনের ক্ষমতা কত? কত দাও? 100 কেজি আর 10 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখ ক্ষমতার বিষয়ে দেখো, ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, তাই না? ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ সমান এফ এস বাই টি, এফ ইন্টু এস বাই টি। স্মরণ বাই সময় মান হচ্ছে বেগ। এখানে বলা যায় পি সমান এফ বি। সূত্র পাইলাম পি সমান এফ বি। এফ এর মান হচ্ছে এম জি, ঠিক আছে? এটার মান দেওয়া হচ্ছে তোমার 100 কেজি দেওয়া, তাহলে 100 ইন্টু 9.8, তাহলে হচ্ছে তোমার কত হয়? 9, 100 ইন্টু 9.8 কত? 980। আর বেগের মান হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। 10 সেন্টিমিটার পার সেকেন্ড মান হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে দুটা গুণ করে দিলে উত্তর আসবে 98 ওয়াট। 980 ইন্টু 0.1 কত হয়? 98 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার 98 ওয়াট। আচ্ছা, এটা দেখো 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? এটা আমার মেডিকেল আসার প্রশ্ন, আমার মেডিকেল আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020। 15 ওয়াট বলতে কি বোঝায়? দেখো আমরা জানি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। ক্ষমতা মানে কি? ওয়াট। যদি কেউ 1 সেকেন্ডে 15 জুল কাজ করে তাকে আমি কি বলবো? 1 সেকেন্ডে 15 জুল কাজ করে তাকে কি বলবো? 15 ওয়াট, ঠিক কিনা? যেটা হচ্ছে 1 সেকেন্ডে 15 জুল, ঠিক আছে?
এবং এর সাথে আমাদের লাস্ট কয়েকটা এমসিকিউ আছে। নিচের কোনটি ক্ষমতার মাত্রা জিজ্ঞেস করছে। তাহলে পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মান হচ্ছে এফ এস বাই টি। এফ সমান হচ্ছে এম এ এস বাই টি। এম মান হচ্ছে বড় হাতের এম, তারপর হচ্ছে ত্বরণ মান হচ্ছে এল টি ইনভার্স 2, আর সরণ মান হচ্ছে এল। টি মানে হচ্ছে টি। তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আচ্ছা, 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ডে ওঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত? পি সমান কত? এফ ভি। এফ সমান এমজিবি। এম হচ্ছে 250 কেজি, জি 9.8, ভি হচ্ছে 0.1। 0.1 ইন্টু 250 সমান হচ্ছে 25, 25 ইন্টু 9.8। এটা কিভাবে হাতে কলমে করবো? এটা যদি 9.8 না হয়ে 10 হইতো, উত্তরে কত হইতো? 250 হইতো। 250-এর কাছাকাছি হবে আনসার। এই দেখো 245। আর একটাও দেখো 250-এর কাছাকাছি নেই। ক্ষমতা, বল ও বেগের মধ্যে সম্পর্ক পি সমান এফ বি। অলরেডি করেছি। 60 কেজি ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উঁচুতে উঠতে পারে। তার কাজ করার ক্ষমতা কত? পি সমান ডাব্লিউ বাই টি, তাই না? ডাব্লিউ সমান এফ এস বাই টি। তাহলে আমরা যদি ডাব্লিউটা বের করে আলাদা করে, তাহলে 60 কেজি আমাদের বের করতে হবে এমজিএইচ, তাই না? ওই পাশে করি দা, বের করতে হবে এমজিএইচ। এম হচ্ছে আমাদের 60 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 600 মিটার। আমরা ধরলাম এটা হচ্ছে 9.8 না হয়ে 10। ঠিক আছে, 10। তাহলে হিসাব করতে কি সহজ হবে। 10 ইন্টু 60 মানে হচ্ছে 600। 600 ইন্টু 600 হচ্ছে উপরে, তাই না? তো কাজ 600 ইন্টু 600 হচ্ছে উপরে। আর হচ্ছে টাইম কত? 30 মিনিট। 30 মিনিট মানে হচ্ছে 1800 সেকেন্ড। 1 ঘন্টায় 34 সেকেন্ড, 30 মিনিটে 18 সেকেন্ড। 1800 দিয়ে 600 কাটলে 3, 3 দিয়ে 600 কাটলে 200। 200 কাছাকাছি কোনটা আছে? 196। বাকি দেখো একটা 200 কাছাকাছি। ওকে, তাহলে আমাদের লাস্ট প্রশ্ন এখান থেকে, এটা অলরেডি আমরা সলভ করে ফেলছি। আমাদের কিন্তু এই অধ্যায় শেষ, আলহামদুলিল্লাহ। তপন স্যারের বইয়ে কাজ শক্তি ক্ষমতা শেষ।